This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by Agilus Diagnostics. নিজেকে টেস্ট করতে থাকুন। সম্প্রতি মেয়ে হয়েছে কাঞ্চন মল্লিকের, উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক এবং অভিনেতা। সে খবর সম্ভবত আপনাদের অনেকেরই জানা, কিন্তু নতুন খবরটা হচ্ছে তিনি বিধানসভায় যে বিল জমা দিয়েছেন তার পরিমাণ হচ্ছে 6 লক্ষ টাকা। স্বাভাবিক বিধানসভার অন্দরে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে যে এত টাকা কি করে খরচ হতে পারে। ঠিক হয়েছে, ভুল হয়েছে, ভালো মন্দ এসবে আমরা যাচ্ছি না, শুধু খবরটা তুলে ধরছি আপনাদের সামনে। এই খবরে আজকে বিধানসভার অন্দরে বাইরে অর্থাৎ রাজনীতিতে যথেষ্ট গুঞ্জন ছড়িয়েছে এবং কাঞ্চনের কলিগদের মধ্যেও এসব নিয়ে আলোচনা চলছে। স্পিকার সাহেবকে নিয়ে প্রশ্ন করা হয়েছিল, তিনি বলেছেন বিষয়টা তাদের নজরে আছে, তারা বিল খতিয়ে দেখবেন, প্রয়োজনে হাসপাতাল কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট চিকিৎসক তাদের ডাক পড়তে পারে বিধানসভায়। দেখুন, এমন ঘটনা কিন্তু নতুন নয়, আমরা কভার করেছি অতীতে। এমন হয়েছে একাধিক বিধায়কের হসপিটাল বিল পরিমাণ এত যে বিধানসভার সন্দেহ তৈরি হয়েছিল, সংশয় জেগেছিল। স্পিকার সাহেব নিজের উদ্যোগে সাধু উদ্যোগ নিয়েছিলেন, তিনি সেই সব হাসপাতালের লোকজনকে ডেকে একেবারে তদারকি করে দেখেছিলেন যে কোন ক্ষেত্রে কি ব্রেকআপ দেওয়া হয়েছে এবং কোনটায় কতটা সিলিং হওয়া উচিত। এই নিয়ে বিরোধী দলের সঙ্গেও আলোচনা হয়েছিল, সে একটা পর্ব চলেছিল। আপনাদের নিশ্চয়ই মনে আছে, একবার সাবিত্রী মিত্র, তখন তিনি মন্ত্রীও, বিধায়ক এবং মন্ত্রী সাবিত্রী মিত্র, মালদা থেকে নির্বাচিত বিধায়ক, তিনি চশমার বিল জমা দিয়েছিলেন লক্ষাধিক টাকার। মুখ্যমন্ত্রী চরম রেগে গিয়েছিলেন এবং তারপর তাকে তিরস্কার করা হয়েছিল। সাবিত্রী মিত্রকে কিন্তু সেই বিলের বেশি টাকা নিজেকেই মেটাতে হয়েছিল। কাঞ্চনের ক্ষেত্রে কি হয় আমরা জানি না, কিন্তু বিল নিয়ে যে তদারকি হতে পারে এবং তাকেও প্রয়োজনে স্পিকার সাহেব জিজ্ঞাসাবাদ করতে পারেন, এমন ইঙ্গিত আমরা পেয়েছি। ও যেই বলেছে ডক্টর ইটস আ বিউটিফুল বেবি গার্ল, এমন চেঁচিয়েছে ওখানে 7-8 জন ডক্টর, ভাবছে কি হলো। সন্তান হওয়ার খুশিতে চিৎকার করে উঠেছিলেন কাঞ্চন। TV9 বাংলা স্টুডিওতে এসে বলেছিলেন স্ত্রী শ্রীময়ী। এবার সেই সন্তান জন্মের হাসপাতাল খরচের বিল শুনে চিল চিৎকার বিধানসভায়, মাথায় হাত তাবর বিধায়কদেরও। বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোম, বিলের ধাক্কায় কুপোকাত হয় জনতা। কাঞ্চন বিধায়ক কাম সেলিব্রিটি, তার খরচ একটু না হয় বেশি, তাই বলে এতটা? বিল জমা পড়তেই বিতর্ক দানা বেঁধেছে। সূত্রের খবর, শুধু চিকিৎসকের খরচই নাকি 4 লক্ষ টাকা দেখানো হয়েছে, বাকি খরচ আরও 2 লক্ষ টাকা। এত বিল বিধানসভা কি দেবে? আমি তো কোনো বিল জমাই দিইনি। আমি নিশ্চয়ই, যদি বিল হয়, আমার যদি বিল আমি জমা দিই, তার তো আমার বিল রয়েছে, যদি থাকে তো বিল রয়েছে। এমএলএ আমরা একটা মেডিকেল পাই, এবং সব এমএলএরাই পায়, সেই এমএলএদের অনুযায়ী আমি বিল জমা দেব। সেই বিলটা কত সেটা আমার অত্যন্ত একান্ত ব্যক্তিগত। যদিও বিধায়কদের ক্ষেত্রে একমাত্র চশমার বিল ছাড়া বাকি ক্ষেত্রে কোথাও কোনো ঊর্ধ্বসীমা নেই। কাঞ্চন মল্লিক এই বিল পাবেন তা নিয়ে যখন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা কথা বলি, সেই সময় তিনি জানান যে গোটা বিষয়টি তার নজরেও রয়েছেন, তিনি সমস্ত নথিপত্র যাচাই করবেন, তারপরে এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। 2015-তে চশমার বিল জমা নিয়ে বিতর্ক হয়েছিল। লক্ষাধিক টাকার চশমার বিল জমা দিয়েছিলেন সাবিত্রী মিত্র। সরকারি স্তরে অনুমোদনও নাকি পেয়েছিল সেই বিল। বিধানসভায় তুমুল হইচই করেন বিরোধী বিধায়করা। সিপিআইএমের আনিসুর রহমান, কংগ্রেসের মনোজ চক্রবর্তীরা মন্ত্রী সাবিত্রীর বিবৃতি দাবি করেন। সমালোচনার জেরে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন সাবিত্রী। মুখ্যমন্ত্রীর কাছে নাকি ধমক খেয়ে শেষমেশ নিজের বিল তাকে নিজেই মেটাতে হয়। স্পিকার সে সময় বিধায়ক মন্ত্রীদের চশমার বিল কত হতে পারে তার নাকি গাইডলাইনও ঠিক করে দিয়েছিলেন। আগে যখন এদের বাজার ভালো ছিল, সিনেমার বাজার ভালো ছিল, তখন এদের বিল চোকাতো প্রডিউসার, আর এখন সিনেমার বাজার খারাপ হয়েছে তাই ওরা এমএলএ হয়েছে, এখন ওদের বিল চোকাবে সরকার। আমাদের ছেলেপুলেরা সরকারি হাসপাতালে এক বেডে 3 জন করে শুয়ে থাকবে, বেড়াল কুকুর একসাথে বসবাস করবে, আর ওদের ছেলে মেয়েদের বিল চোকাবে আমাদের টাকায়, আপনার টাকায়, আমাদের ট্যাক্সের টাকায় সরকার। বেসরকারিতেই করেছিলাম, 1 লাখ টাকা মতো লেগেছিল। খুব বাজে ব্যাপার, এটা তো মানে কখনোই নেওয়া যায় না। ওগুলো আমার মনে হয় মিথ্যা কথা, কোনো ফ্রড কিছু হবে। 6 লাখ টাকা নিতে পারেই না। মামাটি মানুষের সরকার,
দল বলছে জনপ্রতিনিধিরা মাটির সঙ্গে মিশুন। লক্ষ্মীর ভাণ্ডারে বাজিমাত হয়েছে শেষ ভোটে। বিলের আড়ালে ব্যক্তিগত লক্ষ্মী লাভ নয়তো? প্রশ্ন উঠছে চারদিকেই, সন্দেহ দানা বাঁধছে। ক্যামেরায় সুদেব রায়ের সঙ্গে প্রদীপ্ত কান্তি ঘোষ, TV9 বাংলা, কলকাতা। 10 বছর আগের আতঙ্ক আবারও বাংলায় ফিরছে। মনে আছে খাগড়াগড় বিস্ফোরণের পর বাংলার বিভিন্ন জায়গা থেকে একের পর এক জঙ্গি গ্রেপ্তার হচ্ছিল? আবারও সেই ঘটনা ঘটছে। মুর্শিদাবাদের পর ক্যানিং থেকে জঙ্গি গ্রেপ্তার হলো এবং সেই আবহে রাজনৈতিক তরজার মধ্যে তুফান তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি কি বলছেন? তিনি বলছেন সুন্দরবন থেকে কলকাতা এই জোড়া জঙ্গি হাইওয়েতে পরিণত হয়েছে। মানে সুন্দরবন থেকে কলকাতা আসার যে দুটি হাইওয়ে তার জোড়া জঙ্গি হাইওয়েতে পরিণত হয়েছে এবং তিনি বলছেন এই দুটি রাস্তা দিয়ে নাকি প্রচুর জঙ্গি ঢুকছে কলকাতায়। ভয় লাগছে? দেখুন বিস্তারিত রিপোর্ট। মুর্শিদাবাদ থেকে গ্রেফতার জঙ্গি মিনারুল শেখ আব্বাস আলী। বাংলাদেশি জঙ্গি শাড রাডিরও মুর্শিদাবাদ যোগ। ক্যানিংয়ে গ্রেফতার কাশ্মীরি জঙ্গি। বাংলা কি জঙ্গিদের সেফ করিডোর? এই প্রশ্ন যখন উঠছে ঠিক তখনই বিস্ফোরক দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। পশ্চিমবঙ্গে বাসন্তী এক্সপ্রেসওয়ে আর কামালগাজীর মোড় থেকে যে রাস্তা গোসাবার ঘাট পর্যন্ত গেছে ক্যানিং হয়ে, এই রাস্তা দুটো জঙ্গিদের হাতে চলে গেছে। বিস্ফোরক বলে বিস্ফোরক, যে রাস্তা সুন্দরবন থেকে কলকাতায় আসছে সেই রাস্তা জঙ্গিদের এমন নিরাপদ করিডোর হয়ে উঠেছে। লক্ষ লক্ষ মানুষের মধ্যে পিলপিল করছে জঙ্গি। এই যে রাস্তা গোসাবা, গদখালি, ক্যানিং, মালঞ্চ হয়ে সায়েন্স সিটিতে এসে মিশেছে, নাম বাসন্তী হাইওয়ে। আর যে রাস্তার কথা শুভেন্দু অধিকারী বলছেন সেটা এই রাস্তা। গোসাবা, গদখালি, ক্যানিং, বারুইপুর, কামালগাজী বাইপাস হয়ে সোজা সায়েন্স সিটি। যে সায়েন্স সিটি থেকে কলকাতার কেন্দ্র ধর্মতলা বড়জোর 7-8 কিলোমিটার। তবে কি জোড়া জঙ্গি হাইওয়ে? বিরোধী দলনেতার কাঠগড়ায় রাজ্যের শাসক। ডিউ টু তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি ভোট ব্যাংকের রাজনীতি পুরো মুক্তাঞ্চল হয়ে গেছে এবং এখানকার পুলিশ টাকা তুলতে আর তৃণমূলের হয়ে ভোট লুট করতে ব্যস্ত। আর যদি নামের সঙ্গে লালটু শেখ বা আব্দুল মান্নানের মতো হয়, জাভেদ মুন্সির মতো হয়, তাহলে গ্রেপ্তার করা তো দূরের কথা, মুসলিম লীগ ট্যুর সরকার চলছে। সুরক্ষার ফাঁক আর মৎস্যজীবীদের সঙ্গে মিশে বাংলাদেশি জঙ্গিরা এপারে চলে আসছে বলেও দাবি বিরোধী দলনেতার। 13টা দ্বীপ আছে গোসাবাতে, একটা দ্বীপে বিএসএফ এর একটা ক্যাম্প আছে, বাকি কোথাও কেউ নেই। ভাষা, পোশাক, খাদ্যাভ্যাস এরা ফিশারম্যানদের সঙ্গে মিশে গোসাবার দ্বীপগুলো থেকে হয়ে নয় ক্যানিং, বারুইপুর, কামালগাজী হয়ে ভারতে ঢুকে পড়ছে, অথবা বাসন্তী এক্সপ্রেস হয়ে সায়েন্স সিটি দিয়ে ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে। পৌষ সংক্রান্তিতে গঙ্গাসাগর মেলার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বড়দিন বর্ষবরণে কলকাতার নিরাপত্তাও পুলিশকে চিন্তায় রাখছে। সেই সময়ই বোমা ফাটালেন শুভেন্দু অধিকারী। যদিও পাত্তা দিতে নারাজ শাসক দল, তৃণমূল নেতাদের নিশানায় কেন্দ্র। যদি উনি জঙ্গিদের রুটও জানেন, এটাও তো মারাত্মক নেটওয়ার্ক। জঙ্গিরা কোথা দিয়ে ঢুকছে, কোন রাস্তা দিয়ে যাচ্ছে, কোন ধাবায় চা খাচ্ছে, এগুলো যদি বিজেপির বিরোধী দলনেতার কাছে ডিটেল তথ্য থাকে, এটাও একদম খতিয়ে দেখার মতো। তাই যদি জেনে থাকেন তাহলে ওনার উচিত তদন্তে সহযোগিতা করা। ওনার যদি রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশকে সাহায্য করতে ইচ্ছা না করে, উনি সেন্ট্রাল আইবিকে বলে দিয়ে অ্যারেস্ট করাচ্ছেন না কেন? এদের অসভ্যতা একেবারে চরম শিখরে পৌঁছে গেছে। ও জানে এখানে কত আইএএস, কত আইপিএস, কত ডব্লিউবিসিএস, কত সরকারি সার্ভিস করে, এরকম হাজার হাজার মানুষ সেখানে বসে আছে, বসবাস করছে দীর্ঘদিন ধরে। তাদেরকে আজকে জঙ্গি আখ্যা দেওয়া হচ্ছে। নোংরামিটা চরম সীমায় পৌঁছেছে। কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের অধীনস্থ বর্ডার সিকিউরিটি ফোর্স, যাদের দায়িত্ব দেশের সীমান্তকে সুরক্ষিত রাখা, তাদের সার্বিক ব্যর্থতাটাই আরেকবার স্বীকার করে নেওয়া হলো। তীর ছোড়াছড়ির মধ্যে বাস্তব সত্যিটা হলো বাংলা থেকে পরপর জঙ্গি গ্রেফতার হচ্ছে। কেউ আইইডি বিস্ফোরক বানাতে ওস্তাদ, কেউ মাদ্রাসায় ছোট ছোট ছাত্রছাত্রীদের মগজ ধোলাই করছিল। আরেকটা খাগড়াগড় না ঘটলে কি কারো ঘুম ভাঙবে না? কলকাতা কি আদৌ সেফ? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আজকের টেস্ট লাংসের টেস্ট, মানে ফুসফুসের টেস্ট। কার কত দম আছে তা বাহু দিয়ে নয়, ফুসফুস দিয়ে জানা যায়।
আপনিও টেস্ট করিয়ে নিন, বার্থডেসগুলোতে কাজে আসবে। তাই যখন হেলথ টেস্টের কথা আসে, আমার ভরসা হলো ইন্ডিয়াস লার্জেস্ট ডায়াগনস্টিক্স কোম্পানি অ্যাজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন। শুভেন্দু অধিকারীর দাবি নস্যাৎ করতে ব্যস্ত শাসক দলের নেতারা, কিন্তু দাবি নস্যাৎ করলে তো আর সত্যিটা বদলে যায় না। শুভেন্দু অধিকারী যে রাস্তার কথা বলছেন, সেই রাস্তার দু জায়গার মানুষের কথা আপনাদের বলবো, যাতে আপনাদের সন্দেহ আরও বাড়বে, ভয় তো বাড়বেই। ক্যানিং থেকে কাশ্মীরি জঙ্গি গ্রেফতারের খবর পেয়েই মাতলা নদী পারের জনপদে ছুটে গিয়েছিল TV9 বাংলার প্রতিনিধি। ক্যামেরায় ধরা পড়ে টিন দিয়ে তৈরি ছোট ছোট আস্তানা। কারা থাকে ওখানে খোলাখুলি বলে দিয়েছিলেন এক বাসিন্দা। বাংলাদেশ থেকে যারা এসছে তারা বেশিরভাগ ক্যানিং এ আছে। আচ্ছা, বাংলাদেশ থেকে যারা এসেছে। ক্যানিং এর কোন জায়গাটা বেশি আছে? ওই যে তোমার একদম এই চরপাড়াটা পুরোটা, মানে এই যে ব্রিজটা ঠিক আগেই যে চরটা দেখলাম, সেখানে প্রচুর বাংলাদেশের মানুষ আছে। ওইটা পুরো চরটা পুরো ব্লক করে দিয়েছে, পুরো ব্লক করে নিয়েছে। 30-40 হাজার টাকা খসালেই নাকি ঘর পাওয়া যায়। কিভাবে ঢোকে? সব হয়তো দেখা যাচ্ছে 30,000 40,000 এরকম নিল, একটা ঘর দিল, একটা ঘরের মতন জায়গা দিল, জায়গা দিতে আবার বেশি করে কিনে নিল, পাটের থেকে কিনে নিল। এই কাজও হয় এখানে? তো হয় না, ওরে বাবারে, সব জায়গায়। ক্যানিং দেখলেন, এবার খাস কলকাতার একটা অঞ্চলের কথা বলবো। শুভেন্দু অধিকারী যে দুটো রাস্তার কথা বলেছেন, দুটো রাস্তাই কলকাতায় এসে সায়েন্স সিটিতে পড়েছে। ঢিলছোড়া দূরত্বেই গুলশান কলোনি। সাম্প্রতিক বিতর্কের পর যে গুলশান কলোনি নিয়ে বিস্ফোরক তথ্য খুঁড়ে বের করেছিল TV9 বাংলা। গুলশান কলোনিতে বাংলাদেশিদের ভিড়। বাসিন্দা আর ভোটারের সংখ্যার পার্থক্য চোখ কপালে তুলে দেওয়ার মতো। বাসিন্দা 1,95,000। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ভোটার সংখ্যা মাত্র 2,517। মানে এমন অনেক বাসিন্দাই আছেন যারা বহিরাগত, ভোটার কার্ড বের করে নেওয়ার সুযোগটুকুও জোটেনি, এবং বেশিরভাগই বাংলাদেশি। গুলশান কলোনির বহুদিনের বাসিন্দারা এই অভিযোগ করেছেন। এলাকাবাসীরা বলছেন যে এই এলাকায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বেশি দেখা যায়, যারা নিজেদের এলাকার বাসিন্দা বলে দাবি করেন। আদপে কারা থাকেন এখানে? একাধিক রিপোর্টে দেখা গিয়েছে এখানে জনসংখ্যার যে ঘনত্ব তা বাড়িগুলোর তুলনায় অনেক বেশি। না, ওখানে ভোটার বেশি নেই, ভোটার 3,000-এর কাছাকাছি ভোটার আছে, কিন্তু লোক সংখ্যা অনেক। জোড়া জঙ্গি হাইওয়ে দিয়ে কলকাতায় এসে বাংলাদেশি জঙ্গিরা গুলশান কলোনিতে আস্তানা বানাচ্ছে না কে বলতে পারে? আলবাত বানাচ্ছে। এবার সেই তথ্য। 2021-এর 12 ডিসেম্বর কলকাতা পুলিশের সঙ্গে উত্তরপ্রদেশের ATS-এর হানা। তখন লখনৌয়ে গ্রেফতার হয় কয়েকজন অনুপ্রবেশকারী বাংলাদেশি। মফিজুর রহমান নামে এক বাংলাদেশি পাচার চক্রীর নাম উঠে আসে। মফিজুরকে জেরা করে গুলশান কলোনির L38 বাড়িতে হানা দেয় পুলিশ। গুলশান কলোনির ওই বাড়ি থেকে 17 যুবককে আটক করে পুলিশ। কিভাবে আশ্রয়? স্থানীয় অপরাধ সিন্ডিকেটের যোগ পেয়েছিল পুলিশ। ক্যানিং, গুলশান কলোনি, দুই জায়গায় একই অভিযোগ। স্থানীয়দের যোগসাজশেই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা, বাংলাদেশি জঙ্গিরা ঢুকে পড়ছে এলাকায় এলাকায়। মাসুল যেদিন গুনতে হবে সেদিন কি হবে? শর্মিষ্ঠা, সায়ন্ত ও সুমনের রিপোর্ট, TV9 বাংলা। প্রতিদিন নিজেকে টেস্ট করতে থাকা উচিত, কারণ টেস্ট করেই মানুষ ফিট থাকতে পারে। তাই যখন হেলথ টেস্টের কথা আসে, তখন আমি ভরসা করি ইন্ডিয়াস লার্জেস্ট ডায়াগনস্টিক্স কোম্পানি অ্যাজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন। বাসন্তী হাইওয়ে এবং কামালগাজী, বারুইপুর, সোনারপুর এই অঞ্চলগুলোর পাশ দিয়ে যে রাস্তা গিয়েছে, এই রাস্তা নাকি জঙ্গিদের আনাগোনার সহজ পথ, এই অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্বাভাবিকভাবেই বারুইপুর, সোনারপুর, কামালগাজী এইসব এলাকার যারা বাসিন্দা, তাদের মনে উদ্বেগ বাড়তেই পারে। আমার ঠিক পেছনের রাস্তাটা বারুইপুর। এই বারুইপুর এখান থেকে 9 কিলোমিটার দূরত্ব, এবং বারুইপুর থেকে সোজা ক্যানিং, এবং ক্যানিংয়ে মাতলা ব্রিজ পেরোলেই হচ্ছে বাসন্তী, এবং সেখান থেকে আমঝরা, চরবিদ্যা পেরিয়ে সোজা চলে যাওয়া যায় সরবেরিয়াতে, এবং সেই সরবেরিয়া থেকে একদিকে যেমন রয়েছে ধামাখালির রাস্তা, অন্যদিকে রয়েছে গদখালি, যার ওপারে হচ্ছে গোসাবা, সুন্দরবন এলাকা। ক্যানিংয়ের উল্টো দিকেও কিন্তু সুন্দরবন এলাকা, এবং এই যে গোটা সুন্দরবনের দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনার একটা অংশ মিলিয়ে সুন্দরবন থেকে শহরে ঢোকার যে করিডোরটা সব থেকে বেশি এই মুহূর্তে ব্যবহার করা হয়, বাসন্তী এক্সপ্রেসওয়ে। সেই বাসন্তী এক্সপ্রেসওয়ে এবং ক্যানিং থেকে
কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসকে কানেক্ট করছে যে রাস্তা, সেটা নিয়েই কিন্তু শুভেন্দু অধিকারীর বিস্ফোরক অভিযোগ যে এই রাস্তাগুলোকেই এই মুহূর্তে অনুপ্রবেশের কাছে সবথেকে বেশি ব্যবহার করা হচ্ছে। এবং সেন্ট্রাল বিভিন্ন এজেন্সি, যে গোয়েন্দা সংস্থা, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বা রাজ্য গোয়েন্দা সংস্থার আধিকারিকরা কিন্তু বিভিন্ন সময় এটা স্বীকার করেছেন গত 20 বছরে এই রাজ্যে বিভিন্ন যে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্যরা অনুপ্রবেশ ঘটিয়েছে, সেক্ষেত্রে উত্তর এবং দক্ষিণ 24 পরগনার এই সুন্দরবন এলাকা দিয়ে অনুপ্রবেশের ঘটনাও কিন্তু একাধিক ঘটেছে। বাসন্তী এক্সপ্রেসওয়ে একসময় ক্যানিং যেমন বলা হতো সুন্দরবনের প্রবেশপথ, এই মুহূর্তে এই বাসন্তী এক্সপ্রেসওয়ে কিন্তু সুন্দরবনে পৌঁছানোর সবথেকে বেশি ব্যবহৃত রাস্তা, অত্যন্ত জনপ্রিয় এই রাস্তা। এবং এই বাসন্তী এক্সপ্রেসওয়েও কিন্তু শুভেন্দু অধিকারীর অভিযোগের তালিকায় রয়েছে। সর্বোপরি এই যে রাস্তা, এই রাস্তায় যেটা আমরা বলছিলাম, একদিকে হচ্ছে গদখালি, অন্যদিকে হচ্ছে ধামাখালি। গদখালি, ধামাখালি এই পুরো এলাকাটাই কিন্তু একদিকে শেখ শাহজাহানের খাস তালুক হিসেবে পরিচিত, অন্যদিকে শওকত মোল্লার খাস তালুক হিসেবে পরিচিত। এবং কোথাও শুভেন্দু অধিকারীর নিশানায় কিন্তু দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনার এই তৃণমূল নেতৃত্ব বারবার এসছে অনুপ্রবেশকারীদের তাদের শরণার্থী হিসেবে জায়গা দেওয়ার জন্য, তাদের নথিপত্র তৈরি করে দেওয়ার জন্য এবং সামগ্রিকভাবে অনুপ্রবেশকারীদের এখানে আশ্রয় দিয়ে তাদের ভোটার হিসেবে ব্যবহার করবার জন্য। মাখনের সঙ্গে সিজার, TV9 বাংলা। শুভেন্দু যে রুটের কথা বলছেন তার মধ্যেই পড়ে ক্যানিং, কাছেই ভাঙড়। আজ ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা হঠাৎই জঙ্গি নেতা বলে কাকে আক্রমণ করছেন জানেন? নওশাদ সিদ্দিকীকে। ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে তিনি আক্রমণ করছেন। পাল্টা নওশাদ সিদ্দিকী তিনি মানহানির মামলা করবে বলে হুঁশিয়ারি। একজন পুনো ওল হলে আর একজন বাঘা তেঁতুল, একজন নওশাদ সিদ্দিকী হলে আর একজন শওকত মোল্লা। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত ভাঙড়ের বিধায়ক নওশাদকে বললেন জঙ্গি। এই খুনি নওশাদের সিদ্দিকী, তার যে চামচারা প্রায় 12 থেকে 14 জন তৃণমূল কংগ্রেসের কর্মী, কারোর হাত ভেঙে দেওয়া হয়েছিল, কারোর পা ভেঙে দেওয়া হয়েছিল, কারোর মাজা ভেঙে দেওয়া হয়েছিল, ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছিল। একটা সন্ত্রাসবাদী জঙ্গি নেতা আজকের গোটা ভাঙড়ের মাটিতে এই ধরনের কর্মকাণ্ড করেছে। নাম করেননি শওকত, কিন্তু কাকে বলেছেন বুঝতে অসুবিধা হয়নি, কারণ সমজদারদের বোঝার জন্য ইশারাই যথেষ্ট। শওকত মোল্লা সাহেব আমার সম্পর্কে ইতিপূর্বে অবাঞ্ছিত মন্তব্য করেছে, তার জবাব কিন্তু আমি কোর্টের মাধ্যমে নিচ্ছি। মামলা চলছে, তাকে কোর্টে টেনে হাজির করেছে। ভাঙড়ের কালিকাপুরে রাস্তার উদ্বোধন করতে গিয়েছিলেন শওকত মোল্লা। সেখানেই বিতর্কের পথ প্রশস্ত কেন করলেন তৃণমূল বিধায়ক? 2021 সালে ভাঙড়ে জেতেন নওশাদ সিদ্দিকী। বিধানসভা ভোটে হারলেও তৃণমূল পঞ্চায়েত দখল করে। ভাঙড়ে তৃণমূলের সঙ্গে আইএসএফের ক্ষমতা দখলের লড়াই চলে নিরন্তর। দুই দলের লড়াইয়ে প্রতিটা ভোটে সংঘর্ষ হয় ভাঙড়ে। শওকতের অভিযোগ, হামলার চক্রান্ত করেন নওশাদ। পঞ্চায়েত ভোটে নওশাদের উস্কানিতেই সংঘর্ষের অভিযোগ। ওনার তো সেন্ট্রাল ফোর্স আছে, সিকিউরিটি আছে, কোর্ট ওনাকে দিয়ে রেখেছে। এরপরে এই ধরনের সমাজবিরোধীগুলোকে নিয়ে আসা খুব দরকার ছিল। এই প্রথম নাকি? না, বছর খানেক আগে একইভাবে নওশাদকে আক্রমণ করেছিলেন শওকত মোল্লা। 2023 সালের সেপ্টেম্বর মাসে ভাঙড়ে তৃণমূল কার্যালয়ের উদ্বোধনে গিয়ে শওকত বলেছিলেন, জঙ্গি নায়ক হচ্ছে নওশাদ। নওশাদের নেতৃত্বে দেশের জওয়ানদের ওপর হামলা হয়েছে ভোট গণনার দিন। সেবারও জবাবে যা বলেছিলেন নওশাদ, এদিনও তাই বলেছেন। তাকে আবারও কোর্টে টেনে নিয়ে যাব। ওর অবাঞ্ছিত মন্তব্যের জবাব আমি অবাঞ্ছিত মন্তব্য করে দেব না, আমি আইনের মাধ্যমে এর জবাব দিয়ে চাইবো। এবং যে কথা বলেছে আইনের মাধ্যমে তাকে প্রমাণ করতে হবে, না হলে তার বিরুদ্ধে মানহানি মামলা আমি করব। এটা বলে রাখছি, বেটাকে ছাড়বো না। দুজনেই যে যার মতো তাল ঠুকছেন, কাল কি হবে কেউ বলতে পারে না। তবে অতীত বলছে, নওশাদের সঙ্গে শওকতের যত আঁড়ি তত ভাব। গত বছর দুজন অনেক হম্বিতম্বি করার পর বিধানসভায় পাশাপাশি দাঁড়িয়ে বলেছিলেন তারা দাদা ভাই মিলে শান্তি ফেরাতে চান ভাঙড়ে। আমরা চাই শান্তিপূর্ণ নির্বাচন। আমি আমার ছোট ভাই নওশাদ ভাইকে বলবো যে একটু ভাঙড়ে গন্ডগোলটা একটু কম করতে। গন্ডগোল আপনারা করছেন? বড় দাদাই জানে কারণ বাইরে থেকে কোথায় কি লোক নিয়ে আসছে। চেষ্টা করব যে যাতে ভাঙড়ে গণতান্ত্রিকভাবে শান্তিপ্রিয়ভাবে সেখানে ইলেকশনটা হয়। শান্তি ভাঙড়ে সেটা যে সোনার পাথর বাটি নয়, সেটা প্রমাণের দায়িত্ব কি নেবেন দুই বিধায়ক, নাকি দুই নেতার গরমা গরম কথায় এই শীতেও ভাঙড় ফুটবে? সত্যজিৎ মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা।
আচ্ছা, জঙ্গিরা কি ছক কষছে বলুন তো? তার কারণ ক্যানিং থেকে ধৃত জাভেদ মুন্সি বা আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য যাদেরকে জেরা করছেন গোয়েন্দারা, জেরা করে চাঞ্চল্যকর তথ্য চলে আসছে তাদের কাছে। বিগ প্ল্যান ছিল তাদের। তাই এক্ষেত্রে যেটা জানা যাচ্ছে বা গোয়েন্দারা যেটা মনে করছেন যে এই যে ভারত বাংলাদেশ সীমান্ত, এই সীমান্তকে তারা লাগাতার সেফ প্যাসেজ হিসেবে ব্যবহার করে যাচ্ছে। হ্যাঁ, যাচ্ছে, আমি খুব সচেতনভাবে বললাম, তার কারণ এই গ্রেফতারিতে এই সময় দাঁড়িয়ে এখন এই মুহূর্তে এটা ভাববার কোনো কারণ নেই যে তাদের ছক বানচাল হয়ে গিয়েছে। অন্ততপক্ষে তদন্তকারীরা তো তাই বলছে। বড়দিনের আবহে বাংলার বুকে একের পর এক জঙ্গি ধরা পড়ছে, আর তাদের জেরা করেই সামনে আসছে ভয় ধরার মতো তথ্য। ক্যানিং থেকে ধৃত কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সি থেকে বাংলার সাদ রাডি, এরা সকলেই সামগ্রিকভাবে এই পরিকল্পনার অংশ, আশঙ্কা গোয়েন্দাদের। বাংলা সীমান্ত ব্যবহার করেই অস্ত্র বিস্ফোরক পাচারের ছক জঙ্গিদের। ক্যানিং থেকে ধৃত তেহরিকি মুজাহিদিনের সদস্য জাভেদ মুন্সিকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। জাভেদের ফোন থেকে পাওয়া মেসেজ ডিকোড করেছেন গোয়েন্দারা। সেই মেসেজ এসেছে সরাসরি পাক অধিকৃত কাশ্মীরে থাকা লস্কর হ্যান্ডলারদের কাছ থেকে। সূত্রের খবর, মেসেজ থেকেই স্পষ্ট বাংলাদেশের কিছু ব্যক্তির সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছিল জাভেদ। গোয়েন্দাদের সন্দেহ, সীমান্তের অপর প্রান্তে সক্রিয় কোনো জেহাদি গোষ্ঠীর সঙ্গেই যোগাযোগের চেষ্টা করেছিল জাভেদ। বাংলাদেশের রাজনৈতিক পটভূমিকা পরিবর্তনের পর বাংলাদেশের পথে বা বাংলাদেশে এই সমস্ত সংগঠনের সাহায্যে জাভেদ আহমেদ মুন্সি নতুন কোনো করিডোর খোলার চেষ্টা করছিল, এই সন্দেহটাই জোরালো হচ্ছে গোয়েন্দাদের, এবং তারা সন্দেহ করছেন যে এই পথে বিস্ফোরক এবং অস্ত্র পাচারের পরিকল্পনা করছিল জাভেদ। গোয়েন্দাদের আশঙ্কা, জাভেদ আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা নাশকতার ছক কষছিল। মুর্শিদাবাদ, অসম, কেরল থেকে ধৃত ৮ জঙ্গিকে জেরা করে অসম পুলিশ জানতে পেরেছে আইইডি বানানোর পরিকল্পনা ছিল। এবিটির সদস্যরা কয়েক মাস আগে ঝাড়খণ্ড, বীরভূমের খাদান এলাকায় যায় জিলেটিন স্টিক জোগাড় করতে। যদিও তারা জেরায় জানাচ্ছে যে তারা সেই পাওয়ার জেল পায়নি, তাদের অর্থের অভাবে তারা সেই পাওয়ার জেল এখনো প্রকিওর করতে পারেনি, কিন্তু গোয়েন্দারা সেটা বিশ্বাস করছেন না। তারা মনে করছেন সেই পাওয়ার জেল ইতিমধ্যেই মজুত করা হয়েছে অন্য কোনো জায়গায়, এবং এই স্লিপার সেলের বাকি সদস্যরা তারা যে কোনো সময় সেই পরিকল্পনা কিন্তু বাস্তবায়িত করতে পারে, এবং সেই কারণে এই স্লিপার সেলের বাকি সদস্যদের অত্যন্ত দ্রুত গ্রেপ্তার করা জরুরি বলে মনে করছেন গোয়েন্দারা। গোয়েন্দারা মনে করছেন লস্করি তৈবা, আনসারুল্লাহ বাংলা টিম বা জামাতুল মুজাহিদিন একই লক্ষ্যে কাজ করছে। কাজেই জাভেদ বলুন বা সাদ রাডি, এরা আলাদা পরিকল্পনার অংশ নয়। ধৃতদের জেরা করে তাদের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইছেন গোয়েন্দারা। সিজার মন্ডলের রিপোর্ট, TV9 বাংলা। অনুপ্রবেশকারীদের হাতে হাতে ঘুরছে ভুয়ো পাসপোর্ট। গত কয়েকদিন ধরে লাগাতার এ খবর আমরা অর্থাৎ TV9 বাংলা সামনে এনেছি, আর সে কথা যে সত্যি আরও একবার প্রমাণিত হলো। দক্ষিণ দিনাজপুরের হিলি থেকে যাকে গ্রেফতার করা হলো তার ক্ষেত্রে তো ভুয়ো পাসপোর্টটাই সামনে এলো। এই যে অনুপ্রবেশকারী, তাদের এপারে আসতে কত রকমের ফন্দি ফিকির বলুন তো। কেউ তো আবার এপারে বাবাও বানিয়ে ফেলেছেন। কুমারগঞ্জের পর এবার হিলি, পুলিশের জালে আরও এক বাংলাদেশি। দক্ষিণ দিনাজপুরের হিলির আন্তর্জাতিক স্থলবন্দর দিয়ে বাংলাদেশে যাওয়ার সময় পাকড়াও যুবক। ধৃতের নাম রাতুল বসাক, বাড়ি বাংলাদেশের বগুড়া জেলায়। গঙ্গারামপুর থানার দুর্গাপুর এলাকায় ঠিকানা দিয়ে চলতি বছরের প্রথমে পাসপোর্ট তৈরি করে সে। তবে পুলিশ সূত্রে খবর, সে অনেকদিন থেকেই ভারতে ছিল। কোথা থেকে পাসপোর্ট সহ একাধিক ভারতীয় নথি তৈরি করলো তা খতিয়ে দেখছে হিলি থানার পুলিশ। হিলি ইমিগ্রেশন চেকপোস্ট সূত্রে খবর, ওই বাংলাদেশি নাগরিকের কাছে ভুয়ো ভারতীয় পাসপোর্ট উদ্ধার হয়েছে। ওই যুবকের কাছ থেকে বাংলাদেশি পাসপোর্ট ও সচিত্র পরিচয়পত্র উদ্ধার হয়েছে। ওই বাংলাদেশি ভারতে এসে জাল পরিচয়পত্র তৈরি করে। ওই জাল পরিচয়পত্র দিয়ে ভারতীয় পাসপোর্টও তৈরি করে। তার পাসপোর্টে লুকআউট নোটিশ জারি ছিল। ধৃতের 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। রাতুল বসাক, তার কাছ থেকে জাল পাসপোর্ট পাওয়া গেছে, কিছু ডকুমেন্টস পাওয়া গেছে, মানে তার পাসপোর্ট নিয়ে ইন্ডিয়া থেকে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল। সীমান্তে অনুপ্রবেশ নিয়ে যথারীতি রাজনৈতিক তরজা চলছেই। পুলিশ ভেরিফিকেশন অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার পাসপোর্ট তৈরির ক্ষেত্রে। পুলিশ ভেরিফিকেশন কি হয় আপনারাও জানেন। আপনার কাছে চিঠি যাবে, 5,000 টাকা ধরিয়ে দেবেন, তো স্বাভাবিকভাবে দিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। এগুলো কেন্দ্রীয় সরকারের ব্যাপার, এগুলো রাজ্য সরকারের কিছু করার নেই। আর রাজ্য সরকারের ঘাড়ে চাপিয়ে দিলে তো হবে না। বিশেষ করে পশ্চিমবঙ্গে আরো বর্ডার আছে, পাঞ্জাবে বর্ডার আছে, অন্য জায়গায় বর্ডারগুলো আছে, সেগুলোর অবস্থা একটা দেখতে হবে।
দেশ পরিবর্তনের সঙ্গে বদলে গেল অনুপ্রবেশকারীর বাবাও। পুলিশের জালে ধরা পড়া বাংলাদেশি অনুপ্রবেশকারী ভারতে এসে তৈরি করে ভোটার ও আধার কার্ড। পরিবর্তন হয়ে যায় বাবার নাম। অনুপ্রবেশকারীদের জন্য জাল নথির স্বর্গরাজ্যই কি মুর্শিদাবাদ? এই তথ্য সামনে আসার পর উঠছে প্রশ্ন। রবিবার রাতে লালগোলা থানার ছাতাইডুবি এলাকা থেকে গ্রেফতার করা হয় পরিযায়ী শ্রমিক শওকত শেখকে। ভারতীয় পরিচয়পত্র অনুযায়ী বাবার নাম নওশাদ আলী। পুলিশের এফআইআরে উল্লেখ বাংলাদেশে তার বাবার নাম মোহাম্মদ ইব্রাহিম। জাল নথি তৈরির আইনে মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে পুলিশ। ধৃতকে 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ লালবাগ মহকুমা আদালতের। এদিকে বাংলাদেশিদের আধার কার্ড, পাসপোর্ট তৈরি করে দেওয়ার অভিযোগে 2 দালাল সহ গ্রেফতার বাংলাদেশি। ধৃত বাংলাদেশির নাম সোহেল রানা, বাড়ি রাজশাহী জেলায়। রূপক ও কৌশিকের রিপোর্ট, TV9 বাংলা। এবার নজর রাখবো দুর্নীতির মামলায়। আপনাদের নিশ্চয়ই মনে আছে কিছুদিন আগে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল 1 ফেব্রুয়ারির মধ্যে ইডির মামলায় প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দিতে হবে, কিন্তু তারপরেও তিনি জামিন পাননি। তার কারণ কি? এসএসসিতে সিবিআই এর যে মামলা রয়েছে সেই মামলায় হাইকোর্টের 3য় বেঞ্চ তার জামিন আর্জি খারিজ করে দিল। ফলত এক্ষুনি জেল মুক্তি ঘটছে না প্রাক্তন মন্ত্রীর। বান্ধবী অর্পিতা জামিন পেয়ে জেলের বাইরে, তবে আঙ্কেল পার্থর কপাল এখনই খুলছে না। 1 ফেব্রুয়ারির মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশে ইডির প্রাইমারি মামলায় জামিন মিলবে, কিন্তু তারপরও জেল থেকে ছাড়া পাওয়া দুষ্কর পার্থ চট্টোপাধ্যায়ের। কারণ সিবিআই এর এসএসসি মামলায় পার্থর জামিনের আর্জি খারিজ হাইকোর্টে। এর আগে জামিন মামলায় ভিন্নমত পোষণ করেন ডিভিশন বেঞ্চের 2 বিচারপতি। জামিনের আর্জি খারিজ 3য় বেঞ্চের বিচারপতি তপব্রত চক্রবর্তীর। শুধু পার্থ নন, কপাল খুলছে না 4 শিক্ষাকর্তারও। আর্জি খারিজ শান্তিপ্রসাদ সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক সাহা, সুবীরেশ ভট্টাচার্যের। কেন জামিন নয় তাও কড়া ভাষায় বুঝিয়ে দিয়েছেন বিচারপতি চক্রবর্তী। অভিযুক্তদের জীবনের অধিকারকে মান্যতা দেওয়া নিশ্চিতভাবেই প্রয়োজনীয়, কিন্তু যদি অযোগ্যরা সর্বোচ্চ পরীক্ষায় দুর্নীতির মাধ্যমে নিযুক্ত হয় তাহলে সমাজ যে শুধু একজন যোগ্যকে হারাবে তাই নয়, বরং যোগ্যরা যারা বহু পরিশ্রম করেছিলেন সফল হওয়ার জন্য তাদেরও বঞ্চিত করা হবে। এখানে অভিযোগ গুরুতর এবং তা প্রমাণিত হলে শিক্ষা ব্যবস্থার উপরে আস্থা হারাবে সাধারণ মানুষ। সোজা কথায় যে যখন পয়সা দিয়েছে তাকে তখন চাকরি দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এই পার্থ চট্টোপাধ্যায় তিনি একটি কমিটি তৈরি করে দিয়েছিলেন, 5 সদস্যের কমিটি। সেই 5 সদস্যের কমিটি বেসিক্যালি আইনে তার কোনো প্রভিশন নেই এবং রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী তিনি কনসেন্ট দিয়ে 5 সদস্যের কমিটি তৈরি করছেন, একটা রাজ্য নোটিফিকেশন করছে, এর দায়িত্ব রাজ্যের। পার্থর বিরুদ্ধে চার্জ গঠনের ক্ষেত্রে রাজ্য সরকার কেন অনুমতি দিচ্ছে না তা নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি। এই মামলায় রাজ্য একেবারে চুপ কেন ছিল স্পষ্ট নয়। মুখ্য সচিব একবার ভোটের কথা বলে অনুমতি পিছিয়ে দিয়েছিলেন, তারপরও রাজ্যের অনুমতি মেলেনি। রাজ্য সরকার পারমিশন দেবে না, সেই কারণে ডিলেড হবে, আর সেই ডিলেড হওয়ার জন্য রাজ্য সরকারের নিজস্ব লোককে জামিন দিতে হবে, এটা কখনো হয় না। তাহলে তো অপরাধী যখন শাসক দলের লোক, তো সব অপরাধী ছাড়া পেয়ে যাবে। রাজ্য আজকে স্যাংশন দেবে না খুব স্বাভাবিক, কারণ পার্থ চট্টোপাধ্যায় অত্যন্ত প্রভাবশালী একজন মানুষ, তিনি রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী ছিলেন, খুব স্বাভাবিকভাবে কেউ স্যাংশন দিচ্ছে না। রাজ্য সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত যে তারা কেন পারমিশন দিল না, তাহলে তারা কি টাকার ভাগ সরকার পেয়েছে? আইনের বিষয়, কারো জামিন চাইবার কোনো বন্দির জামিন চাইবার অধিকার আছে। এবার আদালত বিবেচনা করে দেখবেন যে কার জামিন আবেদন মঞ্জুর করার মতো, কার জামিনের আবেদন মঞ্জুর করার নয়। এই বিষয়ে রাজনীতি বা আমাদের দলের কোনো বক্তব্য নেই। চার্জ গঠনে দেরি হওয়া নিয়ে অন্য মামলায় আদালতের ভর্ৎসনার মুখে পড়েছে ইডিও। 26শে ডিসেম্বর সকাল 10টায় সব অভিযুক্তকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শ্রাবন্তী ও সুপ্রিয় রিপোর্ট, TV9 বাংলা। প্রায় মাসাধিক কাল যাবৎ হুগলি চুঁচুড়া পুরসভায় ডামাডোল চলছে। অস্থায়ী কর্মীদের বেতন দেওয়া যাচ্ছিল না কিছুতেই, পুরসভায় এমনই অর্থাভাব। অবশেষে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে মুখ্যমন্ত্রী প্রায় 3 কোটি টাকা সহযোগিতা করেছেন এবং সেই বেতন মেটানো গিয়েছে। কিন্তু তারপর বিধায়ক আজ নিজেই পৌঁছে গিয়েছিলেন পুরসভার অন্দরের কর্মসংস্কৃতি কেমন সেটা পরখ করে দেখতে। সঙ্গে তার অনুগামীরাও ছিলেন।
সেখানকারই এক পুর পরিষদ, তিনি বিধায়কের অত্যন্ত ঘনিষ্ঠ, তার সঙ্গে চেয়ারম্যান সাহেবের মারাত্মক তর্কাতর্কি বেঁধে যায়। কর্মসংস্কৃতি দেখতে গিয়ে আর এক কর্মসংস্কৃতি তৈরি হলো সেখানে। দেখুন আজ কি হয়েছিল চুঁচুড়া পুরসভার ঠিক ভেতরে। যে ক্লিয়ার দেবে 45-এর মধ্যে কেনা খাতা সই হবে, সে তো নিয়মই আছে। হ্যাঁ, নতুন কি হলো? তাই তো, এতে নতুন কি হলো? পুরো অফিসে সময় আসতে হবে। ওয়ার্ক কালচারের নতুন পাঠশালা চলছিল চুঁচুড়া পুরসভায়। পুরসভায় পাঠ দিচ্ছিলেন বিধায়কের ঘনিষ্ঠ স্বাস্থ্য দপ্তরের পুর পরিষদ জয়দেব অধিকারী। পাঠ শেখাচ্ছিলেন পুরো চেয়ারম্যান অমিত রায়। এত পর্যন্ত ঠিকই ছিল, তারপরেই শীতের সকালে উষ্ণতা ছড়ালো। ওয়ার্ক কালচার নিয়ে ঝামেলার কালচার সাত সকালে দেখল শহরবাসী। পুরসভায় তদারকিতে গিয়েছিলেন বিধায়ক অসিত মজুমদার, সঙ্গে স্বপারিষদ অনুগামী কাম স্বাস্থ্য দপ্তরের পুর পরিষদ জয়দেব অধিকারী। বিধায়ক পুরসভার ভেতরে গিয়ে খতিয়ে দেখছিলেন কে কখন অফিস আসছে, কে কতটা লেট যাননি বিধায়ক ঘনিষ্ঠ। হাতের সামনে চেয়ারম্যানকে পেয়েই আগে ওয়ার্ক কালচার ফেরাতে হবে। এই ওয়ার্ক কালচার যদি না ফেরে তাহলে এই যে প্রতি মাসে 1.5 কোটি টাকা মায়না ছেলে খেলা ব্যাপার নয়। বারবার কর্মচারীরা স্ট্রাইকে যাবে আর বারবার চিফ মিনিস্টার টাকা দেবে, এটা তো হবে না। এ টাকা তুলতে হবে আমাকে। ওয়ার্ক কালচার নেই বলে কি ট্যাক্স কালেকশন হচ্ছে না? অবশ্যই 6 কোটি টাকা লস। বিধায়ক কালচার ফেরাতে উদ্যোগী, ভালো কথা, কিন্তু কেন এই তৎপরতা? গত 2 মাস ধরে চুঁচুড়া পুরসভায় ডামাডোল চলছে। প্রায় 2200 অস্থায়ী কর্মী কাজ বন্ধ করে আন্দোলন করছিলেন। শহর জুড়ে ময়লা আবর্জনায় ভরে উঠছিল, যে কারণে বিক্ষোভের মুখেও পড়তে হয় বিধায়ককে। এরপর তিনিই নাকি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে 3 কোটি বকেয়া আদায় করেন নবান্ন থেকে। কর্মবিরতি বন্ধ হয়ে বেতন চালু হয়েছে। পুরসভার পাঠ তিনি নেবেন না তো কে নেবে? কিন্তু চেয়ারম্যান অনর। এভাবে তো যে কেউ যে কোনো জনপ্রতিনিধি পুরসভায় ঢুকে হম্বিদম্বি করবেন। তাই তিনি এই কালচারের এগেনস্টে। আমি ওনাকে বলেছি তোমার এটা ইনডিগনিফাইড, হ্যাঁ, কারণ এটা স্বশাসিত সংস্থা, হ্যাঁ, এখানে এইভাবে এটা করা যায় না। হ্যাঁ, তুমি এলে অন্য কালকে একটা অন্য লোক আসবে, এসে বলবে আমি এমপি আসবে, অন্য কেউ আসবে। না, এটা হয় না। এটা স্বশাসিত সংস্থা, এটা যা করবে পৌরসভার আধিকারিকরাই করবে। আর আমরা যারা তারা 10টা 5টা ডিউটি করি না। ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী সরকারি হাসপাতালে সারপ্রাইজ ভিজিট করতেন, এখনও করেন। অনুপ্রাণিত অসিত মজুমদার তিনিও তাই কি ভিজিট করছেন? শুধু তার হয়ে এই অনুগামীর কালচারটা, এটা একটু বাড়াবাড়ি হলো নাকি? এবার তিলোত্তমার তদন্তের খবরে আসব। তিলোত্তমার তদন্ত যেভাবে এগিয়েছে তার অগ্রগতি নিয়ে খুশি নয় তার পরিবার, তার বাবা মা। এই মর্মে তারা আদালতের দ্বারস্থ হচ্ছেন, সিঙ্গেল বেঞ্চে গেছেন তারা। কিন্তু সিঙ্গেল বেঞ্চ এই মামলা কি আদৌ শুনতে পারে? কারণ মামলা রয়েছে শীর্ষ আদালতে। সেক্ষেত্রে আদালতের বক্তব্য যে তাদের ডিভিশন বেঞ্চে যেতে হবে। আর এ নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে এই পরিবারের আইনজীবী আর সিবিআই এর মধ্যে রীতিমতো জোর তর্কাতর্কি বেঁধে গেল। হাইকোর্টে মামলা চলছে শিয়ালদা আদালতেও। শতপ্রণোদিত মামলা গ্রহণ করায় মামলার জল গড়িয়েছে শীর্ষ আদালতেও। পুলিশ থেকে সিবিআই মামলার জল গড়ানোর পাশাপাশি হাত বদল হয়েছে তদন্তেরও। কিন্তু অপেক্ষা কি শেষ হবে? শীর্ষ আদালতে সিবিআই এর ভূমিকায় বারবার হতাশা ব্যক্ত করেছে পরিবার থেকে আন্দোলনরত ডাক্তাররাও। রাজনীতির চড়াই উতরাই পেরিয়ে ফের নতুন আবেদন নিয়ে এদিন আদালতে পৌঁছন তিলোত্তমার পরিবার। আদালতে তিলোত্তমার পরিবারের আইনজীবী বলেন, আমরা সিবিআই তদন্ত চাইনি ডিভিশন বেঞ্চে, সেখানে স্বচ্ছ তদন্তের কথা বলছি। সিবিআই এর আইনজীবী জানান, শীর্ষ আদালতে বিচারাধীন বিষয়, সেখানে রিপোর্ট দেওয়া হয়েছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, আমি জানতে চাই আদতে শীর্ষ আদালতের বিচারাধীন বিষয়ের বাইরে নতুন কিছু নিয়ে আবেদন করেছেন কিনা। পরিবারের আইনজীবী জানান, হাইকোর্টে চিকিৎসকরা মামলা করেছিলেন, পরিবার শুধু পার্টি হয়েছে। সিবিআই এর আইনজীবী জানান, পরিবারের কষ্ট বুঝতে পারছি, আমরা তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্ট দিয়েছি। 5-6টা মামলা হয় হাইকোর্টে, হাইকোর্ট আমাদের ওপর আস্থা রেখেছে। একটা সময় সিবিআই ও তিলোত্তমার পরিবারের আইনজীবী কার্যত তর্কে জড়ান। বিচারপতি বলেন, শীর্ষ আদালত এই মামলা মনিটর করছে, কিছু জুডিশিয়াল ডেকারাম আছে, ক্রিমিনাল রিভিশন হলে আলাদা কথা ছিল। পরিবারের আইনজীবী পাল্টা বলেন, না, কেউ মনিটর করছে না। তিলোত্তমার মামলা কি আদৌ শুনতে পারে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ? মূলত এটা নিয়েই আজ দ্বন্দ্ব তৈরি হয় আদালতে।
মামলা শোনার এখতিয়ার সিঙ্গেল বেঞ্চের রয়েছে কিনা তা নিয়েই দ্বন্দ্ব তৈরি হয় আদালতে। এরপর সিঙ্গেল বেঞ্চ বলে ডিভিশন বেঞ্চে যান, তারা যদি স্পষ্ট করে এই বেঞ্চ শুনতে পারে আমার কোনো আপত্তি নেই, না হলে ভবিষ্যতে আপনারাই বিপদে পড়তে পারেন। একটা তদন্তকারী সংস্থা কটা ফোরামে যাবে? তদন্তের বদলে তারা কি এসব করবে? নতুন আবেদন নিয়ে ডিভিশন বেঞ্চে যাওয়া হয়েছে কিনা তা আগামী 15ই জানুয়ারি সিঙ্গেল বেঞ্চে জানাতে হবে পরিবারকে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। তিলোত্তমা ধর্ষণ ও খুনের ঘটনায় প্রথম থেকেই আন্দোলনরত চিকিৎসকরা দুটো বিষয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন। আপনাদের মনে আছে নিশ্চয়ই যে এই গোটা ঘটনার সঙ্গে শুধুমাত্র কি সঞ্জয় জড়িত? আর দ্বিতীয় প্রশ্ন, ক্রাইম সিন কি শুধুমাত্র সেমিনার রুম? আর এবার সিবিআই এর কাছে CFSL এর যে রিপোর্ট গেল, তারপর প্রকাশ্যে এলো অর্থোপেডিক বিভাগের একটি ভিডিও। এরপরেই তো প্রশ্ন উঠছে, তাহলে গোটা চিত্রনাট্য কি সাজানো হয়েছিল ওই সেমিনার রুমকে কেন্দ্র করেই? প্রশ্ন তুলে সিবিআই এর বিরুদ্ধে ক্ষোভ উগরে একেবারে ধুমধুমার সিজিও কমপ্লেক্স চত্বর। প্রশ্ন 1, ধৃত সঞ্জয় কি একমাত্র অভিযুক্ত? পুলিশ বলেছিল একা সঞ্জয়ই, সিবিআইও বলেছে তথ্য প্রমাণ বলছে একা সঞ্জয় রায়ই মূল ও একমাত্র অভিযুক্ত। আন্দোলনরত ডাক্তার বা তিলোত্তমার পরিবার কি এখনো আশ্বস্ত? প্রশ্ন 2, সেমিনার রুমে কি ক্রাইম সিন নাকি? দ্বিতীয় প্রশ্নকে জোরালোভাবে সামনে এনেছে CFSL রিপোর্ট, যা দেওয়া হয়েছিল সিবিআইকে। CFSL রিপোর্টে 4 নম্বর ও 5 নম্বর পয়েন্টে বলা হয়েছে তিলোত্তমার সঙ্গে অভিযুক্তের ধস্তাধস্তি বা লড়াইয়ের চিহ্ন তথাকথিত ঘটনাস্থলে অমিল। 14ই অগস্ট ঘটনাস্থল 3 ঘন্টা 40 মিনিট খুঁটিয়ে পরীক্ষা করে রিপোর্ট CFSL দিল্লির। সেই রাতে ব্যস্ততম এত বড় হাসপাতালে ডিউটিরত নার্স এবং স্বাস্থ্যকর্মীদের সম্পূর্ণ নজর এড়িয়ে করিডোর পেরিয়ে উক্ত ঘরে গিয়ে অপরাধ সংগঠিত করতে যাওয়ার সম্ভাবনা খুবই নগণ্য। মানে যেরকম ইনজুরি যেটা পোস্টমর্টম রিপোর্টে পাওয়া গেছে আর ম্যাট্রেসে যা এভিডেন্স পাওয়া যাচ্ছে তার সঙ্গে করসপন্ড করছে না। শুধুমাত্র প্লেস অফ অকারেন্সের ফাইন্ডিংস দেখে এইখানেতে কনক্লুড করা সম্ভাবনা খুব কম, কেননা সেটা এই জায়গাটাতে প্রচুর সারাদিন ধরে লোকজন চলাফেরা করছে, তাহলে কেউ একজন কী করে ঢুকে পড়ে সেই তাকে এই ম্যাট্রেসের ওপরে ইঞ্জুরিগুলো করলো এবং তার সঙ্গে সঙ্গে তার শরীরেও ইঞ্জুরিগুলো হলো, এটা কি করে সম্ভব? অন্য রুম বা অন্য ফ্লোরে খুন ও ধর্ষণ করে সেমিনার রুমে রাখা হয়েছিল দেহ, বারবার এমন সম্ভাবনা তুলেছিলেন আন্দোলনরত ডাক্তাররা। CFSL রিপোর্টকে আরও জোরালো করেছে একটি ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি TV9 বাংলা, কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছে 8 তলার অর্থোপেডিক ওটি রুমের উল্টো দিকের ঘরে মেঝেতে লাল গাঢ় রং পরে রয়েছে গ্লাভস, মাস্ক। কিভাবে গ্লাভস, মাস্ক, ছুরি সেই ঘরে? ভিডিওয়ে বিস্ময় প্রকাশ করতে দেখা যায় সিস্টারকে। ये मशीन जो यूज होता है ना, इसमें ब्लड लगने का कोई चांस नहीं है। अच्छा, ये किस में यूज होता है? एसीएल केस में, आर्थोस्कोपिक केस में इसमें ब्लड का कोई कनेक्शन नहीं है। मतलब इस रूम में एक्सेस कोई भी करे ब्लड का कोई कनेक्शन नहीं है, यहाँ पे कोई और एक्सेस। ঘটনার পরই 8 তলার রুম সিবিআই সিল করে দেয় বলে জানিয়েছেন আরজিকর কর্তৃপক্ষ। কেন এই ঘরটি সিল করেছিল সিবিআই? CFSL রিপোর্ট আর এই ঘরটির কোনো সংযোগ কি রয়েছে? রাজনীতি থেমে থাকছে না মোটেও। বিজেপি বলছে পুলিশ কিছু লুকিয়েছে, তাহলে সিবিআই কেন সেই লুকোনো বিষয় সামনে আনতে পারছে না? উঠছে সেই প্রশ্ন। আরজিকর ভেঙে চুরে তছনছ করে সিপি বিনীত গোয়েল ফেস টাইমে ফোন করে মমতা ব্যানার্জিকে বলেছেন গেম ইজ ওভার। আরজিকরের অপরাধী এবং অপরাধীদের আড়ালকারীদের সিবিআই যদি ধরতে না পারে তাহলে সিবিআই সম্পর্কে শুধু হতাশা তৈরি হবে না, ভবিষ্যতে আরও এই ধরনের ঘটনা ঘটবে। জল্পনা যতটা হচ্ছে তার আদৌ কোনো ভিত্তি আছে কিনা, চারপাশে এত স্পেশালিস্ট হয়ে গেছে না, ঘরে ঘরে ফেলুদা, ঘরে ঘরে ফেলুদা, ঘরে ঘরে বোম কেস, ঘরে ঘরে বোম কেস, ঘরে ঘরে কিরিটি। সিবিআই তদন্তের গতি প্রকৃতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে এদিন সিজিও কমপ্লেক্স অভিযান করে সার্ভিস ডক্টরস ফোরাম, নার্সেস ইউনিটি। প্রতীকী তালা দিয়ে সিবিআই দফতর তালাবন্ধ করে দেওয়ার স্লোগান তোলা হয়। চার্জশিট কেন দিতে পারল না সিবিআই? ক্ষোভে ফেটে পড়েন বিক্ষোভকারী ডাক্তার ও নার্সরা। সেন্ট্রাল ফরেন্সিক ল্যাব দিয়েছে সিবিআইকে, তারা সেটা প্রকাশ্যে আনেনি। তার ভিত্তিতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সেমিনার রুম কিন্তু বাস্তবে ক্রাইম সিন নয়। খুন করেছে কলকাতা পুলিশ, সেটা গোপন করছে সিবিআই তার সাকরেদ হয়ে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা 90 দিন পেরিয়ে যাওয়ার পরেও তারা চার্জশিট গঠন করতে পারলো না বলে আজকে দুজন মূল অভিযুক্ত ছাড়া পেয়ে গেল।
তদন্তকারী সংস্থার যদি এই ভূমিকা হয় তদন্তকে কেন্দ্র করে, তাহলে আমরা বিচার পাওয়ার জন্য আর কোথায় যেতে পারি। এই একজন দায়িত্বশীল তদন্তকারী সংস্থা হিসেবে তাদের এই পাঠটাকে অবশ্যই গুরুত্ব সহকারে দেখা উচিত বলে আমি মনে করি। সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা। তিলোত্তমা বেঁচে থাকলে রাজ্য চেস্ট মেডিসিনের একজন চিকিৎসক পেতেন। হ্যাঁ, তারপর তার সঙ্গে কি ঘটেছে আমরা জানি, সে কথা আর বলছি না। কিন্তু তৃণমূল সাংসদ তিনি একই বলে ফেললেন, তিনি বললেন বড় বড় বিল্ডিং আছে কিন্তু চিকিৎসক নেই। হ্যাঁ, সত্যি মানুষের মনের কথা বলেছেন যে বড় বড় বিল্ডিং আছে, চিকিৎসক না থাকলে কি করে হবে। কিন্তু এই বিল্ডিংগুলোতে ডাক্তারদের ব্যবস্থা কারা করবেন, কে করবেন? সে তো রাজ্য সরকার, মানে শাসক দল তৃণমূল কংগ্রেস। তো সেই জায়গা থেকে তিনি তারই মন্তব্যে তৃণমূলের বিরুদ্ধে অস্ত্র দিয়ে দিলেন না তো বিরোধীদের হাতে। ভোটে জিতেছেন, কিন্তু এখনো কি পুরোপুরি রাজনীতিবিদ হয়ে উঠতে পারেননি রচনা বন্দ্যোপাধ্যায়? না হলে এমন কথা কেউ বলে? বড় বড় হাসপাতাল আমরা রেডি করছি কিন্তু সেখানে ডাক্তার নেই, তাহলে সেবার জন্য যদি সেবাই না দিতে পারলাম তাহলে মানুষ তো সবসময় সেই কলকাতাতে তাদের কষ্ট করে ছুটতে হচ্ছে, তারপরে রাস্তা যেতে তো অঘটন ঘটে যাচ্ছে। রচনার কথাকে এক লাইনে ব্যাখ্যা করা যাক। সরকার মানে রাজ্যের সরকার বড় বড় হাসপাতাল বিল্ডিং বানাচ্ছে, কিন্তু হাসপাতালে চিকিৎসকের ব্যবস্থা সেটা যে হচ্ছে না, এটাই তো মুখ ফসকে স্বীকার করে ফেলেছেন তৃণমূল সাংসদ। রচনা ব্যানার্জি তৃণমূলের এমপি, বাস্তব যা মানুষ জানে সেই কথাই তাকে বলতে হচ্ছে। দিদি নাম্বার 1, দিদি নাম্বার 10 হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা। এটা উনি আসলে মানে পুরোটা হয়তো উনি জানেন, মানে দেখেননি বা পুরো বিষয়টা জানেন না। একটু খতিয়ে দেখবেন যে ইনফ্রাস্ট্রাকচার আগের থেকে অনেক বেড়েছে। কোনো কারণে ওনার এটা একটা হয়তো কোনো মন্তব্য করেছেন। হাতে তীর আর মুখের কথা একবার বেরিয়ে গেলে আর ফেরানো চায় না। তাই রচনা বন্দ্যোপাধ্যায়ের কথায় সুযোগ পেয়ে গেছেন বিরোধীরা। তৃণমূল শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করলেও লাভ হবে কি? কারণ সরকারি হাসপাতালে যে যথাযোগ্য চিকিৎসকের অভাব, এটা তো বহু সময় বলে ফেলেছেন মুখ্যমন্ত্রীও। আসলে তিনি তো রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। আমরা তো ডাক্তার চাইলেও তো পায় না। অনেকে ভাবে এটা খুব ইজি, এটা ইজি নয়। ডাক্তার তো হাতে গোনা। তিলোত্তমা ধর্ষণ ও খুনের প্রতিবাদে আন্দোলন যখন পুরোদমে চলছে, তখন পথ দুর্ঘটনায় গুরুতর আহত কোন্নগরের এক যুবকের মৃত্যু হয়েছিল আরজিকর হাসপাতালে। তৃণমূল নেতারা আঙুল তুলেছিলেন হাসপাতালের আন্দোলনরত ডাক্তারদের দিকে। মৃত যুবকের পরিবারকে নিয়ে মিটিং মিছিল করেছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিন্তু সত্যি কথাটা বোধহয় বলে ফেলেছিলেন শ্রীরামপুর হাসপাতাল কর্তৃপক্ষ। এসএসএইচ মানেই যে সব কিছু তা নয়, কার্ডিওলজিস্ট নেই, নেফ্রোলজিস্ট নেই, সব কিছু নেই, আমার ইউরোলজিস্ট নেই, বিশেষজ্ঞ চিকিৎসক নেই, তাই রেফার করতে হয়েছিল কলকাতায়। এই সহজ সত্যি কথাটাই তো বুঝিয়ে দেয় সরকারি স্বাস্থ্য ব্যবস্থার কঙ্কালসার দশাটা। জেলার হাসপাতালের কথা যদি বাদও দেওয়া যায়, কলকাতার সব সরকারি হাসপাতালে দুর্ঘটনায় আহত চিকিৎসা পাবেন? সব সরকারি হাসপাতালে কি নিউরো এমার্জেন্সি আছে? এসএসকেএম ও বাঙুর নিউরোলজি ছাড়া কোথাও চিকিৎসা হয়? আরজিকরের নিউরো এমার্জেন্সি কেন পুরোপুরি চালু নয়? কেন এই অবস্থা? রাজ্য সরকারের মেডিকেল কলেজ রয়েছে 26টি, রাজ্যের সরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল আছে 42টি। বহু চিকিৎসক সরকারি হাসপাতালে থাকতে চান না। কেন? রাজ্যের হুঁশিয়ারির পরেও ছবিটা কেন বদলায় না? ধরা যাক বাঁকুড়ার বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতাল আর ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের কথা। বড়জোড়া হাসপাতালে চিকিৎসক থাকার কথা 44 জন, বড়জোড়া হাসপাতালে চিকিৎসক রয়েছেন মাত্র 16 জন। বড়জোড়া হাসপাতালে সুপার পদই গত 6 বছর ধরে খালি। ঝাড়গ্রাম হাসপাতালে চিকিৎসক থাকার কথা 98 জন, ঝাড়গ্রাম হাসপাতালে চিকিৎসক রয়েছেন 67 জন। দুই হাসপাতালেই নার্স টেকনিশিয়ানের সংখ্যা নাকি তথই বছর। অভিযোগ, বহু যন্ত্রপাতি থাকলেও সেগুলো চালানোর কর্মী নেই। এত বড় হাসপাতাল, ভালো ডাক্তার নাই। এই যে আমার ধরুন সমস্যা, একটা কোমরের সমস্যা। এখন আমি ডাক্তার বলবো মেডিসিন দেখাবো, মেডিসিন বলবো আপনি বাঁকুড়া যান, আমি মেডিসিন আমার এখানে কোমরের হাড়ের ডাক্তার নেই। একটা ডাক্তার একবার হয়তো দেখে গেলে এবারে সে ওষুধই চালিয়ে যাচ্ছে। এবারে পেশেন্টের কোনো বাড়াবাড়ি হলে পরেও ধরুন আর তো ডাক্তারকে পাওয়া যাচ্ছে না এই সঙ্গে সঙ্গে। বড়জোড়া সুপার স্পেশালিটি হসপিটালটা যে জায়গায় আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। এখানে ম্যান পাওয়ারের একটা বিরাট ঘাটতি আছে, ইনক্লুডিং সেখানে প্র্যাকটিক্যালি সুপারিনটেন্ডেন্ট, যিনি মেইন সব পরিচালনা করবেন, সুপারিনটেন্ডেন্টই নেই। সরকারি স্বাস্থ্য দপ্তর সূত্রে পাওয়া এই তথ্যগুলো এবং রচনা বন্দ্যোপাধ্যায়ের কথা সেই বিতর্কই তো খুঁচিয়ে দিচ্ছে, যে বিতর্ক রাজ্য সরকারের বড়সড় অস্বস্তির জায়গা। বড় বড় হাসপাতালে যে আসলে নিধিরাম, এটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন তৃণমূলেরই সাংসদ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এখন কি মনে হচ্ছে জানেন, পকড়না মুশকিলই নেই না মুমকিন হ্যায়। না, ডনের কথা বলছি না, তবে সংলাপটা কেন ব্যবহার করলাম জানেন? কারণ জিনাত
তাকে হন্যে হয়ে বনকর্মীরা খুঁজছে, কিন্তু দেখা মিলছে কই। ঠিক ডনকে যেভাবে 11 দেশের পুলিশ খুঁজছিল, সেভাবেই জিনাতকে 3 রাজ্যের বনকর্মীরা হন্যে হয়ে খুঁজছে, কিন্তু বাগে আসছে না বাঘিনী। জগদীশ্বর এই জগৎ সংসার ব্যাঘ্র জাতির সুখের জন্য সৃষ্টি করিয়াছেন সন্দেহ নাই। সেই জন্য ব্যাঘ্রের উপাদেয় ভোজ্য পশুকে পলায়নের বা আত্মরক্ষার ক্ষমতা পর্যন্ত দেন নাই। বাস্তবিক মনুষ্যজাতি যেরূপ অরক্ষিত, নখ, দন্ত, শৃঙ্গাদি বর্জিত, গমনে মন্থর এবং কোমল প্রকৃতি, তাহা দেখিয়া বিস্মিত হইতে হয় যে কি জন্য ঈশ্বর ইহাদিগকে সৃষ্টি করিয়াছেন। ব্যাঘ্র জাতির সেবা ভিন্ন ইহাদিগের জীবনের আর কোনো উদ্দেশ্য দেখা যায় না। বাঘেরা মানুষ নয়, লিখতে পড়তে পারে না। সত্যি কি পারে না, নাকি ব্যাঘ্রাচার্য বৃহল্লাঙ্গুল পড়েছে জিনাত? জিনাত নামটা শুনেছেন তো? ওড়িশার শিমলিপাল জঙ্গল থেকে পালানো বাঘিনী মানুষকে তো প্রায় সেবাদাস বানিয়ে ফেলেছে জিনাত। ঘাপটি মেরে আছে ছাড়া পাহাড়ে। ছাড়া পাহাড় কোথায় জানেন তো? ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া সীমানা ঘেঁষা ছাড়া পাহাড়। পাশের রাইকা পাহাড় থেকে কি ছাড়াতেই বাঘিনী? 15ই ডিসেম্বর শিমলিপাল থেকে হাঁটা লাগায় জিনাত। কখনো ঝাড়খণ্ড, কখনো ঝাড়গ্রাম হয়ে জিনাত এখন নাকি পুরুলিয়ায়। রেডিও কলার টাইগ্রেস, তাকে শিমলিপাল বা উড়িষ্যা বন দপ্তর তাকে কন্ট্রোল করতে পারলো না। সে ছিটকে শিমলিপাল থেকে বেরিয়ে গেল। রেডিও কলার থাকা সত্ত্বেও তাকে ট্র্যাক করতে পারলো না। কেন পারলো না? যেই জায়গাটায় বাঘ এই মুহূর্তে অবস্থান করছে, এই জায়গাটা এতটাই ভালো একটা হ্যাবিটেট যে সেখানে সেই বাঘিনী তার পর্যাপ্ত খাবার পাচ্ছে, জল পাচ্ছে, তার পর্যাপ্ত তার প্রয়োজনীয় যে জঙ্গল, সেই জঙ্গল সে পাচ্ছে। আর এই কারণেই সে ট্র্যাপকে যে পড়ছে না। সেই পুরুলিয়ার ছাড়া পাহাড়ে দুটো আধ খাওয়া ছাগল মিলেছে। বনকর্মীদের অনুমান সেগুলো জিনাতই এঁটো করে রেখে গেছে। একটা ছাগলছানাকে বাঘে পেয়েও খেতে পারেনি জিনাত। ছোট্ট ছাগলছানা বাঘের মুখ থেকে কি করে পালিয়েছে? তাহলে কি জিনাত কোনো কারণে ক্লান্ত, অবসন্ন, নাকি টই টই করে ঘোরায় জিনাত ক্রমশ দুর্বল? বাঘে পেয়েও একটাও শিকার কেন শেষ করলো না বাঘিনী? প্রশ্নগুলো বনকর্মীদের ভাবাচ্ছে। আর ছাড়া পাহাড়ের আশেপাশে যারা থাকেন তারা উসখুস করছেন, কারণ খোঁচা খাওয়া বাঘ এমনিতেই ভয়ঙ্কর। জিনাত তো আবার বাঘিনী। বাঘটিকে দেখতে পাইনি, কিন্তু এখন ছাগল খেয়েছে, আমরা জানতে পেরেছি যে বাঘই খেয়েছে ছাগল। তো যায়নি, বন থেকে কাউকে যেতে দিচ্ছে না। সবাই বলছে যে বাঘ আসছে বলে কেউ ভয়ে যায়। রাতে আমরা বাইরেতে পাচ্ছি না ঘরের লাই, আর জঙ্গল দিকে তো যাওয়া যাচ্ছেই না। একসময় জঙ্গলমহলের মানুষ বাঘের সঙ্গে ঘর করতেন। চৈতন্য চরিতামৃততে সে কথার উল্লেখ আছে। আজও কার্তিক মাসের বাদনা পরবে বাঘুতের পুজো হয় জঙ্গলমহলের গায়ে ঘরে। বাঘুতকে জানেন তো? বাঘেদের দেবতা। সুন্দরবনে যিনি দক্ষিণ রায়, জঙ্গলমহলে তিনি বাঘুত ঠাকুর। সেই বাঘুত ঠাকুরের চেলা শিমলিপাল থেকে হেঁটে আসা বাঘিনী জিনাতি এখন জঙ্গলমহলের ডন। যাকে ধরা মুশকিল নাকি অসম্ভব সেই তর্ক চলছে। হাজার হোক, ডোরা কাটা বাঘ বলে কথা, ব্যাপারই আলাদা। তপন হালদারের রিপোর্ট, TV9 বাংলা। ব্রট টু ইউ বাই এজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন।